বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। চলছে ইয়ান ফ্লেমিং রচিত জেমস বন্ড সিরিজের অমর সৃষ্টি ফ্রম রাশিয়া উইথ লাভ। এর আগে দুটো পর্ব অলরেডি পাঠ করেছি আমরা ইতিমধ্যে। আজ পাঠ করতে যাচ্ছি তার তৃতীয় পর্ব। গল্প কিন্তু অসাধারণভাবে চমৎকারভাবে জমে উঠেছে। যারা আপনারা এখনও শুনেননি আগের দুটি পর্ব, আপনাদেরকে অনুরোধ করছি পর্বটি শুনে তারপরে তৃতীয় পর্বটি শুরু করবেন। শুরু করছি আমাদের আজকের তৃতীয় পর্ব। 13। লন্ডন এয়ারপোর্ট থেকে ভাইকাউন্ট প্লেন উড়ল। রোম, অ্যাথেন্স, তারপর ইস্তানবুল। এখন প্লেন 20,000 ফুট উঁচুতে। বন্ড সিট বেল্ট খুলল, একটা সিগারেট ধরিয়ে সে কিছুক্ষণ ভাবল, তারপর ব্রিফকেস থেকে একটা বই বের করল। মোটা বেটে বই, বেশ ভারী। আসলে ওটাকে ওভারনাইট প্যারা বলে চালানো হয়েছে। এর মধ্যে আছে .25 পিস্তলের 50টা গুলি, একটা ড্যাগার। তাছাড়া সায়ানাইডের ডেথ পিলও আছে। এছাড়া আছে বেরেটা পিস্তলের সাইলেন্সার এবং 50টা সোনার মোহর। প্লেনে বন্ডকে নিয়ে মাত্র 13 জন যাত্রী। 13 সংখ্যাটায় বন্ডের সেক্রেটারি আশঙ্কা প্রকাশ করেছিল। বন্ড বলেছিল, আমার পক্ষে 13 সংখ্যা সদা শুভ। শঙ্কিত সেক্রেটারি তাকে চুমু দিয়েছিল, শুভকামনার চুমু। দেখা যাচ্ছে নিচে সাদা মেঘ নৌকোর পালের মতো বয়ে চলেছে। লাঞ্চ খেতে খেতে দেখা যাচ্ছে জেনিভার লেক, আল্পসের পাইন বন। প্লেন এখন মবলা পাহাড়ের চূড়োয়। ছোটবেলায় পাহাড় চূড়ার কথা মনে পড়ে যায় বন্ডের। তারপর কত বছর পেরিয়ে গেল, নদীতে কত জল বয়ে গেল। সেই সরল নিষ্পাপ বালক বন্ড এখন সে ছুটছে একটা অবৈধ প্রেমের ভূমিকায় অভিনয় করতে। মন সুস্থির করে বন্ড। পেছনের কথা ভেবে মন দুর্বল করা ঠিক নয়, বিশেষ করে এখন তার যা কাজ। কি কাজ তার এখন? বন্ড নিজেই এটার একটা নাম দেয়, ইংল্যান্ডের অবৈধ প্রণয়ের দালালি। দালালি? তাছাড়া কি? একটা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ইংল্যান্ডে আনতে হবে, এমন মেয়ে যাকে সে আগে কখনো দেখেনি। সে নাকি পরমা সুন্দরী। তাতে কি? বন্ডের কাজটা অনেকটা টাকার লোভে বড়লোকের মেয়েকে বিয়ে করার মতো। এই প্রেমের অভিনয় করতে গিয়ে দেহ এসে পড়বে। সেই দেহদানের মধ্যে ভালোবাসার ছিটে ফোটা নেই বন্ডের দিক থেকে। অদ্ভুত উপমা মনে আসে বন্ডের। একটা সোনার থলিকে রেপ করার মধ্যে কি যৌন আনন্দ আছে? থাকতেও পারে, তাই বলে একটা সাইফার মেশিনকে? অদ্ভুত ব্যাপার। রোম পেরিয়ে গেল প্লেন। এটা এমজিবির জটিল চক্রান্ত কি? এই ব্যাপারটা কতদূর বুঝতে পেরেছেন? রুশদের আসল মতলব কি? তারা কি বন্ডকে কিডন্যাপ করতে চায়? অথবা খুন? খুন করতে হলে তো সোজা পথ আছে। লন্ডনের ফ্লাইটেই ভাড়াটে গুন্ডা দিয়ে তাকে গুলি করতে পারত, অথবা রাস্তায় যে কোনো সময়। ভূমধ্য সাগরের উপর ঝড় বইছে। স্টুয়ার্ডেস বলল, সিট বেল্ট বাঁধুন। প্লেনটা যদি ক্র্যাশ করে কি আসে যায়? জীবন মৃত্যুর খেলা অহরহ চলছে এই জীবনে। লোয়েলিয়া পন্সবি বলেছিল 13 তারিখ অশুভ। প্লেনটা কি পুরনো? শেষ পর্যন্ত ইস্তাম্বুলে যাওয়া যাবে কি? কেবিনের আলোগুলো একসঙ্গে জ্বলল। বিপদ কেটে গেছে। গালফ অফ কারিস্থ। প্লেনটা এবার নিচে নামছে। যাত্রীদের ফ্যাকাশে মুখ আবার স্বাভাবিক হচ্ছে। ট্রানজিট লাউঞ্জে এসে পরপর 2 গ্লাস ড্রিঙ্কসের অর্ডার দিল বন্ড। এখান থেকে ইস্তানবুল আর 90 মিনিট। আকাশ পথে, আবার আকাশ। অবশেষে সুন্দর ইয়েসেলকা এয়ারপোর্ট। মোটরে ইস্তানবুল যেতে ঘণ্টাখানেক লাগে। আধুনিক তুরস্কের লোকগুলোকে পছন্দ হয় না বন্ডের। ওদের চোখগুলো কঠোর। সেই চোখের সঙ্গে গলার ভদ্র মোলায়েম সুর ঠিক মিল খায় না। তবে কাস্টমসের কর্তব্য করতে করতে অনেকেই একই রকম হয়ে যায়। সন্দেহ করাই যাদের একমাত্র কাজ। হঠাৎ একটি লোক হাজির। রোগা চেহারা, ঝোলা গোফ, মাথায় টুপি। সে সেলুট করে বলল, গাড়ি এসেছে। পুরনো মডেলের কালো রোলস রয়েস। গাড়ি চলল। ড্রাইভার পরিষ্কার ইংরেজিতে বলল, করিমবে মনে করেন আজ রাতে আপনার বিশ্রাম দরকার, তাই কাল সকাল 9টায় আমি এসে আপনাকে নিয়ে যাব। কোন হোটেলে থাকবেন? ক্রিস্টাল প্যালেস। ওকে স্যার। পেছনে একটা স্কুটারের শব্দ। বন্ড পাত্তা দিল না। 14। ঘুমটা যখন ভাঙল
তখন কাক ডাকা ভোর। বোধহয় ডান উরুতে একটা বেকায়দায় মাছের কামড়ে ঘুম ভেঙে গেল বন্ডের। এবার লক্ষ্য করল ঘরটা একেবারে বাজে। পুরনো ফার্নিচার, লোহার খাট, বাথরুমে গরম জলের পাইপ থেকে পোকা বেরোলো। তবে পর্দা সরালে জানলা দিয়ে অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। তাতে ছাড় পোকার কামড় সহ্য করা যায়। ব্রেকফাস্ট এলো না, তেমন হতাশাব্যঞ্জক নয়। দই, ক্রিম, পাকা ডুমুর আর কালো টার্কিশ কফি। ঠিক 9টা সেই রোলস রয়েস হাজির। এবার সে এলো একটা সরকারি অফিসে। প্রথমে কেরানির সাক্ষাৎ, তারপর কর্তার ঘর। হাসুন ফ্রেন্ড, প্লিজ কাম। বিরাট চেহারার ব্যক্তিটি হাত বাড়ালো। পরনে ক্রিম রঙের স্যুট। ব্যক্তিত্বশালী ডার্ক ও করিমকে চিনতে অসুবিধা হওয়ার কারণ নেই। বন্ড 6 ফুট, করিম তার চেয়েও 2 ইঞ্চি লম্বা। হ্যান্ডশেক করার সময়ই এর হাতের জোর টের পেল বন্ড। শুধু কর্মর্দন করেই যে কোনো লোকের আঙুল ভেঙে দিতে পারে। মুখটা বেদের মতো, কানে সোনার দুল। সহজেই বন্ধুত্ব হয়ে যায় এমনই লোক করিম। বলল, তোমার গাড়ি ফলো করেছিল একটা ল্যাম্ব্রেট স্কুটার, টের পেয়েছিলে? বন্ড মাথা নেড়ে জানালো, হ্যাঁ। ওগুলো মুখহীন মানুষ, খুদে ডাকাত। বেশিরভাগই বুলগেরিয়ান। ওরা আমাদের যে কোনো গাড়ি ফলো করে। মিষ্টি তুর্কি তামাকের সিগারেটটাই করিম। বন্ড উপভোগ করে। চৌকো ঘর, মেহগনি কাঠের প্যানেল, দেওয়ালের রানী আর চার্চিলের ছবি, একটা বড় বইয়ের আলমারি। করিম বলে, হা হা হা, গতকাল একটা মজা হয়েছিল। আমার পরম বন্ধুরা আমাকে মারার জন্য দেয়ালের কাছে একটা টাইম বোমা রেখেছিল। ফিউজটা এমন যে চেয়ারে বসা মাত্রই বিস্ফোরণ হবে, আমি মরব। কিন্তু এমনই ভাগ্য, ওই নির্দিষ্ট সময়টায় আমি ওই দূরের সোফাটায় এক রোমানিয়ান সুন্দরীর সঙ্গে মজা করছিলাম। মেয়েটা বোকা, ভাবে শরীর দিলেই লোকে খবর জানাবে। আর বোমাটা আমার ওকে নিয়ে আরাম করার সময়ই ফাটল। হা 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 হা। করিম বলতে থাকে, আমার কিছু নয়। মেয়েটা দারুণ ঘাবড়ে গেল। যাকে এমনকি কাজ আমার সহকর্মীরা করেছে, কিন্তু এতে রুশরা অসুবিধায় পড়বে। তোমার কি মনে হয় বন্ড? আমি আসছি, এটা গোপন থাকলেই ভালো হতো না? হা 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 হা। সেটা সম্ভব হতো না। এখানকার সব হোটেলেই রুশ আর আমেরিকান স্পাই আছে। তবে প্রায় সবাইকে আমরা ঘুষ দিয়ে হাত করেছি। বরং উল্টে তারাই আমাদের খবর দেয় বিদেশি কেউ এলে। তাই তুমি এসেছ, এটা সবাই জানুক। জানলে আমাদের সেই বান্ধবীও জানবে। সে তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে রেখেছে। তবে হ্যাঁ, সে বলেছিল তুমি আসা মাত্রই ওদের দপ্তর টের পেয়ে যাবে। হতে পারে। যাকে, তুমি যতদিন থাকবে আরামে থাকো। করিম অন্য প্রসঙ্গে চলে যায়। তোমার হোটেলটা নোংরা, ওখানে উঠলে কেন? তাছাড়া ওটা রাশিয়ানদের বড় ডেরা। একতারা নোট দিল করিম। 1000 টার্কিশ পাউন্ড। আরও লাগলে বলো। মোট কথা ফুর্তিতে থাকো। সিগারেটগুলো ভালো লাগবে। আমি সব সময় তোমার কাছাকাছি থাকব। আর কি চাই? আর কিছু না। একবার লন্ডন ঘুরে যাও। ওরে বাস, না না, ওখানকার মেয়েগুলো একেবারে ঠান্ডা। থাকে, এসো কফি খাই। কফির অর্ডার দিয়ে কাজের কথা এলো করিম। ফ্রেন্ড, এই কেসটা আমার সিনেমার মতো লাগছে। আরেকটা গোলমাল, কেউ যদি দুজন স্টারের প্রেমে পড়ে? আমার সন্দেহ মেয়েটাকে শুধু কল্পনা করেই তোমার প্রেমে পড়ে গেল। অবশ্য তোমাকে দেখলে সে ভালোবাসবে এবং ইংল্যান্ডে পালাতে চাইবে। কফি এলো। করিম বলল, এই প্রেমের চরিত্রটা বুঝতে আমাদের আরেকটু অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তাছাড়া শত্রু শিবির হঠাৎ খুব ব্যস্ত হয়ে উঠেছে। আমি চক্রান্তের গন্ধ পাচ্ছি। আমার নাকটা ভালো, ঘ্রাণ অতি তীব্র। হা 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 হা। একটু চুপ করে বলল, ভালো না লাগলে কেটে পড়ো, দেশে ফিরে যাও। তাছাড়া সেই থেকে মেয়েটার পাত্তা নেই। বন্ড জিজ্ঞেস করল, মেয়েটার গল্পটা তুমি বিশ্বাস করো নাকি এমজিবির চাল বলে মনে হয়? করিম বলে, এটা আমিও প্রথম থেকেই ভাবছি, তবে মেয়েদের মন বোঝা মুশকিল। ওপর থেকে নিষ্পাপ চোখ, ভেজা ঠোঁট, শক্ত করে রেলিং চেপে ধরে দেখলে তাকে বিশ্বাস করতেই ইচ্ছে হবে। তবে মেয়েদের ভালোবাসা বুঝতে হলে এক্সপার্ট হতে হবে সঠিক জায়গায়। ঠিক বলেছ, সঠিক জায়গাটা হচ্ছে বিছানা। 15 আরেক রাউন্ড কফি।
সিগারেটের ধোয়ার কুণ্ডলি জমছে। 1 ঘন্টা আলোচনার পরেও ওরা কোনো পাকা সিদ্ধান্তে আসতে পারল না। তবু বন্ডকে তার কাজ করতে হবে। মেশিন সমেত মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ট্রাভেল এজেন্টকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রাখলো করিম। তারপর বন্ডকে বলল, একটা পাসপোর্ট হলেই চলবে, দুজনের জন্যই। মেয়েটাকে তোমার স্ত্রী বলে চালাতে হবে। মেয়েটার মতো দেখলে কারোর ফটো তুলতে হবে। গ্রেট গার্বোর পুরনো ছবিও চলবে। তবে হ্যাঁ, দুজনেরই নাম পাল্টাতে হবে। কি নাম চাও? তুমি বলো না। সমারসেট, আমার মায়ের দেশ। তোমার নাম ডেভিড সমারসেট, পেশা কোনো এক কোম্পানির ডাইরেক্টর। মেয়েটির নাম ধরো ক্যারোলিন, ইংরেজ দম্পতি, দেশ ভ্রমণে বেরিয়েছে। অন্যান্য নিয়মকানুন আমি সামলে দেব। 12টা বাজে, হোটেলে ফেরা দরকার। করিম বলল, গিয়ে দেখো ওখানে কোনো খবর আছে কিনা। আরেকটা কথা, গিয়ে দেখবে তোমার জিনিসপত্র কেউ ঘাটাঘাটি করেছে কিনা। গাড়ি তোমায় পরে লাঞ্চে নিয়ে আসবে। বন্ড হোটেলে ফিরল। গেটে এক নতুন দারোয়ান, হলুদ মুখে অপরাধীর দৃষ্টি। সে জানালো কর্তৃপক্ষ দুঃখিত বন্ডকে খারাপ ঘর দেওয়ার জন্য। তার ঘর বদলে দেওয়া হয়েছে। নতুন ভালো ঘরে তার মালপত্র সরিয়ে আনা হয়েছে। এটাই হোটেলের সবচেয়ে ভালো ঘর। শুধু হানিমুন দম্পতিদের জন্য এটা দেওয়া হয়। নতুন ঘরে এসে বন্ড দেখল ঘরটা সত্যিই ভালো। ঝাড় লণ্ঠন, কার্পেট, বিশাল খাট, সোনালি ফ্রেমের আয়না। অভ্যাস মতো যা যা সাবধানতার জন্য খুঁটিয়ে দেখা প্রয়োজন সেগুলো একবার চেক আপ করে নিল বন্ড। তার জিনিসগুলো শিফট করার সময় কেউ কি ঘেটেছে? মনে হচ্ছে না। সুটকেসে কোনো আঙুল বা আঁচড়ের চিহ্ন নেই। কোনো খবরও আসেনি। খেলাটা কিভাবে শুরু হবে? যেভাবেই হোক খেলতে হবেই, মাঠে যখন নেমে পড়েছে। করিমকে তার ভালোই লেগেছে। প্রাণবন্ত, বন্ধুবৎসল লোক। কী করে যে গোয়েন্দা বিভাগে এলো কে জানে। গাড়ি এসে আবার বন্ডকে তুলে নিল। গালা ব্রিজ পেরিয়ে স্পাইস বাজার। করিমের অফিস বাড়ির সামনে থামল গাড়ি। সাদর অভ্যর্থনা। আরে ফ্রেন্ড, এসে গেছো? 1 গ্লাস রাকি খাও এখন, তারপর লাঞ্চের অর্ডার দেব। এখানে কাবাবটা ফার্স্ট ক্লাস। সুগন্ধি চাল, কাঠকয়লার আঁচে তৈরি কচি ভেড়ার মাংস। তবে লোকগুলো গণ্ডমূর্খ, বেয়াদব। সুলতান, যুদ্ধ, রেপ, এছাড়া আর কিছু বোঝে না। মরুককে, কি খবর বলো? কিছু বলার মতো নেই। শোনো, আমি যা ভেবেছি, লাঞ্চের পর আমরা একটা ছোট অপারেশন চালাবো। মাটির তলার শত্রুদের এক গুপ্ত ঘাঁটিতে হানা দেব। খাদ্য তালিকায় কাঁচা মাছ। করিম ব্যাখ্যা দিল, আমি একবার কুস্তির ট্রেনিং নিয়েছিলাম। সেই ট্রেনার এটা শিখিয়েছিল। গায়ের জোরের লড়াইয়ের জন্য দরকার কাঁচা মাছ, কাঁচা মাংস, লেটুস পাতা। পালোয়ান না হয়ে এই কাজে এলে কেন? সে আরেক কাহিনী, সংক্ষেপে বলছি। সিগারেট ধরায় করিম। বলতে থাকে, আমি ট্রেভিজনদের লোক। বাবা পেশাদার জেলে কৃষ্ণসাগরে মাছ ধরত। তার বিশেষত্ব এক ধরনের মাছ ধরা, যাকে বলা হয় তরোয়াল মাছ। খুব লড়াই করে এই মাছ ধরতে হয়। মেয়ে ছেলে ভোগ করেছে খুব, কারণ সুন্দর বলিষ্ঠ চেহারা দেখে মেয়েদের দল আসত। 2-4টে খুন খারাপিও করেছে, ওই ছেলে মেয়ে সংক্রান্ত ব্যাপারই। বাবার কিছু রক্ষিতা ছিল, বলতে পারো বিয়ে না করা বউ। তার মধ্যে একজন ইস্তানবুলের ইংরেজ গভর্নেস। বন্ড মন দিয়ে শুনতে থাকে, তাহলে ওই ইংরেজ গভর্নেসই করিমের মা? করিম বলে, বাবা 60 বছর বয়সে মারা যায়। বাবার আগের বউ ছিল ইতালিয়ান। তার ছেলের নাম বিওক্যাপ, ফর্সার রং। আমার নাম ডার্কো, কালো রং। মোট 15 জন ভাই বোন ছিলাম আমরা। বলো কি? আশ্চর্যের কি আছে? শিক্ষায় বাবাকে ছাড়িয়ে যাই। মা বলেছিল ইংল্যান্ডকে শ্রদ্ধা করবি। নিজের একটা নৌকা নিয়ে 20 বছর বয়স থেকেই রোজগার শুরু করি। আমি বরাবরই দুঃসাহসী, ভয় ডর কিছু ছিল না। সমুদ্র পাড়ে 2টো ছোট ছোট বাড়ি নিলাম। বান্ধবীদের সঙ্গে সেখানেই মিশতাম। একবার জিপসিদের সঙ্গে মারামারি করে একটা মেয়েকে পাকাই। ওরা তাড়া করায়, নৌকা করে পালাই। মেয়েটিকেও মাথায় রড মেরে অজ্ঞান করে নৌকায় তুলে নিয়েছিলাম। সে কি? হ্যাঁ, নতুন যৌবনের দাপটে এরকম অনেক কাজ করেছি। জিপসি মেয়েটাও কম যায় না। ট্রেভিজনদে আমাকে একবার খুন করার চেষ্টাও করেছিল। আমি ওকে তাই নেংটো করে টেবিলের নিচে বেঁধে রাখতাম। কুকুরের মতো ব্যবহার করতাম। রুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে দিতাম। এই মেয়েটাকে নিয়েই
বাবা মায়ের সঙ্গে আমার গোলমাল বাঁধে। বিরক্ত হয়ে মেয়েটাকে ছেড়ে দিলাম। তারপর তারপর আরও মজার ব্যাপার, মেয়েটা আমাকে ছেড়ে যেতে চায় না। সে তো ভারী মুশকিল, সে আরেক কাণ্ড। এরপর হঠাৎ বাবার কাছে হাজির এক ইংরেজ সাহেব, এক চোখে কালো পট্টি। ওরা রাশিয়ানদের সম্পর্কে কথা বলছিল। ট্রেবিজন্স থেকে 50 মাইল দূরে বার্টুম, সেখানে রুশদের তেলের ঘাঁটি আর নৌবহর। আমি রুশ ভাষা জানতাম, যদি রুশদের খবর জোগাড় করতে পারি ভালো টাকা দেবে। ভদ্রলোকের নাম মেজর ড্যান্সে। অতএব সেই থেকে কুস্তির কি হলো? সেটা আসলে আমার ছদ্মবেশ। লোকে যাতে সেটাই আমার আসল পরিচয় বলে মনে করে, তাই কুস্তি শিখেছিলাম। রুশরা সার্কাস ভালোবাসে। আমি নানা কসরত দেখাতে পারতাম, দাঁত দিয়ে ওজন তোলা, শেকল ভাঙা, এসব আর কি। ওদের কাছে বোকা সেজে থাকতাম আর খবর সংগ্রহ করতাম। ব্যাস, স্পাইংয়ের কাজে রপ্ত হয়ে গেলাম ক্রমশ। কাবাবের পর ড্রিঙ্কস। করিম বলল, গায়ে জোর দরকার। আমি প্রচুর পরিমাণে নারীদেহ উপভোগ করি, বাবার মতোই। কিন্তু বাবা মদ খেত না, স্মোক করত না। আমি অবশ্য দুটোই করি, তবে প্রেমের পক্ষে এই অভ্যেসগুলো না থাকাই ভালো। আমি একদিন হার্টফেল করে মরব। আমার কবরের ফলকে লেখা থাকবে, এই লোকটা অনেক বেঁচে তারপর মরেছে। হা হা হা। বন্ড হাসল। তুমি ঝট করে হার্টফেল করো না, অন্তত এমের জন্য। তিনি তোমাকে খুব সমীহ করেন, উঁচু ধারণা পোষণ করেন। হা 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 হা। তাই নাকি? তাহলে এখন মরা চলবে না আমার। হ্যাঁ, একটু পরে হানা দেব রুশদের মিটিংয়ে, মনে আছে? 16। অফিস ঘর। আলমারি থেকে দুটো নীল রঙের ওভারঅল বের করল করিম। এগুলো ইঞ্জিনিয়ারদের পোশাক। স্যুটের উপর ওভারঅল চড়াতে হয়। একজোড়া টর্চ ক্লার্ক রেখে গেল। করিম বলল, এটা আমার বড় ছেলে। আমার অফিসে আমার ছেলেরাই কাজ করে। ড্রাইভার আর দারোয়ান আমার কাকা। অফিসটাই আমার সংসার। সবাইকে স্পাইংয়ের ট্রেনিং দেওয়া আছে। এদের বলেছি, ঈশ্বরের পরেই তোমরা স্থান দেবে এমকে। এবার চলো। আলমারির পেছনে একটা লুকানো দরজা, সেখান থেকেই একটা সুড়ঙ্গ শুরু হয়েছে। একটা দুর্গন্ধ নাকে এলো, স্যাঁতস্যাঁতে। তুমি আগে যাও, আমি দরজাটা বন্ধ করব। পাথরের দেওয়াল, নর্দমা, কেমন আওয়াজ কানে আসছে। হারেব্বাস, কয়েক হাজার ইঁদুর, তারা ঘাপটি মেরে আছে। বন্ড টর্চ নেভালো। আগে করিম এসে দাঁড়িয়েছে। ইঁদুর ও বানরের গন্ধ। সুরঙ্গের ছাদে বাদুর। এটা একটা চোরা কুঠুরি। ইঁদুর বাদুরের উৎপাতটা তুচ্ছ করার নয়। করিম বন্ডকে সতর্ক করে দিল, এই ইঁদুরগুলো যখন মরবে তখন ইস্তানবুলে প্লেগ ছড়াবার আশঙ্কা আছে। এরপর হাত ঘড়ি দেখে করিম বলে, আর 5 মিনিট। ওদের মিটিংটা সম্পর্কে জেনে রাখো। এখানে এমজিবির 3 জন লোক থাকবে। জিওয়ারিওয়াল লোকও থাকতে পারে। গ্রিস এবং পারস্য থেকেও নাকি লোক এসেছে। তাতিয়ানা নামে মেয়েটাও এখানে আসে সাংকেতিক বার্তা সংগ্রহের জন্য। তাকে দেখলে তুমিও মুগ্ধ হবে, অপূর্ব সুন্দরী। আগেই বলেছি। ছাদের ট্রিপল থেকে একটা পেরিস্কোপ বের করল করিম। বলল, এটা টার্কিশ নেভি থেকে জোগাড় করেছি। একটা ইঁদুরের গর্তে এটা আমরা ব্যবহার করি, তবে ভালোভাবে অপারেট করা কঠিন। আমরা এর কাছাকাছি কয়েকটা বাড়ি তৈরি করেছি। রুশরা সন্দেহ করে তল্লাশি চালায়। যাই হোক, বন্ড বলে, আর ওটা কি দেখছি? ওটা এক বড় বোমার তলার অংশ। বিপদে পড়লে বা বড় রকমের সংঘর্ষ বাঁধলে ওটা রিমোট কন্ট্রোলে ফাটানো হবে। পেরিস্কোপের আইপিসের সাহায্যে এবার গুপ্ত বৈঠকের দৃশ্য দেখতে পেল ওরা। করিম বলল, ওই দেখো, টেবিলের একদম শেষে বসে আছে রেসিডেন্ট ডিরেক্টর। বাঁ দিকের 2 জন ওর সহযোগী, উল্টো দিকে 3 নবাগত। ওদের দেখা যাচ্ছে, কিন্তু একটা কথাও শোনা যাচ্ছে না। কি আর করা যাবে? দেখেই আইডিয়া করতে হবে ওরা কি চক্রান্ত করছে। বন্ড জিজ্ঞেস করল, এই সুড়ঙ্গ কেন তৈরি হয়েছিল? এটা হলো অফ পিলার্সের অবলুপ্ত একটি নালা। আমাদের মাথার উপর সেন্ট সোফিয়া। 1000 বছর আগে এটা তৈরি হয়েছিল জলাশয় করে শত্রুকে আটকানোর জন্য। 400 বছর আগে গিলিয়াস নামে একজন এটা আবিষ্কার করে। কাহিনীটা আমি পড়েছিলাম। বিরাট পাইপের সাহায্যে এটা জলে ভর্তি করা হতো, আবার খালি করাও যেত। এটা চলে গেছে একেবারে পাহাড়ের নিচে, স্ট্রিট অফ বুকসের তলায়। সেখানে রুশদের ঘাঁটি। হঠাৎ চুপ করে যায় করিম। বন্ড বলে, কি হলো?
ভালো করে দেখো, মেয়েটি আসছে। 17। হোটেলে ফিরে স্নান সারে বন্ড শর্টস পরে খালি গায়ে বসে টনিক মেশানো ভদকায় চুমুক দেয়। সূর্যাস্ত দেখছিল বন্ড সাদা চোখে। মানুষ চোখে দেখছিল সেই অপূর্ব মোহময়ীকে। এক টুকরো কাগজ সে টেবিলের কর্তার হাতে দেয়। সবাই তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। সুন্দরী লাজে রাঙা হয়ে আরও সুন্দর হয়, কিন্তু লোকগুলোর চাউনির মধ্যে লালসাও প্রকট। তাছাড়া সামান্য ঘৃণাও আছে। কেন? যেন এক আকর্ষণীয় গণিকাকে দেখছে তারা। আসলে গুপ্তচর মাত্রই সন্দেহপ্রবণ, আর সন্দেহপ্রবণদের দৃষ্টি ওইরকমই হয়ে থাকে। ওরা কি মেয়েটিকে সন্দেহ করতে শুরু করেছে? কাগজের টুকরোতে কি বার্তা ছিল কে জানে। যারা শুনল তাদের মুখ ভাবলেশহীন। ডিরেক্টরের সঙ্গে মেয়েটির সামান্য কথাও হয়েছিল। সেই কথা শুনে মেয়েটির মুখ আরও লাজুক রাঙা হয়েছিল। ওর ঠোঁট নাড়া দেখে মনে হয় ইয়েস স্যার জাতীয় কিছু বলল, যেন বায়োস্কোপের দৃশ্য যখন টকি হয়নি। মেয়েটার সত্যি সম্রাজ্ঞীর মতো চেহারা, সত্যি গ্রেটা গার্বো, ইয়াং কুইন। নীল চোখ, রক্তিম ঠোঁট, উদ্যত স্তন, ঢেউ খেলা নিতম্ব, একটা সার্থক সৃষ্টি। তাতিয়ানা রোমানোভা। এই মেয়ে কি প্রেমে পড়তে পারে কারুর? তবে রোমানোভ বংশের রক্তে প্রেম কামনা বাসনা থাকা অসম্ভব নয়। করিমের ফোন। কি খবর? বলার কিছু নেই, মানে নতুন কিছু। সন্ধ্যা 8টায় তৈরি থেকো, দেখা হবে। আচ্ছা। সেদিন করিম 2-1টা দামি কথা বলেছিল। দেখো বন্ড, তুমি ওর কাছে কল্পলোকের প্রেমিক, কল্পলোকেই থেকো। তার মানে নিজেকে ঊর্ধ্বে রাখবে, সাধারণের ঊর্ধ্বে। তু করে ডাকলেই সাড়া দেবে না। তোমার কাছে একটি চুমু পেতে হলেও ওকে যেন আকুল মিনতি জানাতে হয়, তবে তুমি সাড়া দেবে। এটা তোমার অভিনয়, মনে যাই থাকুক। করিম বলেছিল আজ এক জিপসি বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আমরা ওখানেই ডিনার সারব। নাম ভাবরা, ট্রাইবাল সর্দার। তোমার মনোরঞ্জনের জন্য মেয়েরা নাচবে। ওদের গাড়ি ছুটছে। করিম বলল ল্যাম্ব্রেটা স্কুটার পিছু নিয়েছে, সেই মুখহীন লোক। করুক। রাত 8:30। জায়গাটা ইস্তানবুলের বাইরে, পাহাড়ি এলাকা। গাড়ি থামল একটা মামুলি কাফের কাছে। করিমের পিছু পিছু চলল বন্ড। কাউন্টারের লোকটা হাসল, নার্ভাস হাসি। সামনে ফলবাগান, গাছের তলায় টেবিল পাতা। বাগানের মাঝখানে গোল নৃত্যস্থলী, রঙিন লণ্ঠনে আলোকিত। আকাশে পূর্ণ চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। এক বিরাট চেহারার জিপসির সঙ্গে করিমের কথা হলো। হিংস্র চোখ, ঝুলো গোফ, হাতে বাঁকা ড্যাগার। খাপে ভরা অবশ্য। লোকটা ঝুঁকে বন্ডকে অভিবাদন জানালো। বন্ড প্রত্যুত্তর দিল। হঠাৎ হাততালির শব্দ। দুজন মেয়ে এগিয়ে এলো। বিশাল জিপসি ধমক দিতেই তারা সরে গেল। করিম বলল আজ রাতে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা? হ্যাঁ, একটা পারিবারিক ঝামেলা, তার মীমাংসা হবে। আমরা আমন্ত্রিত, তাই আমাদের সামনেই হবে। শুধু দেখে যাবে চুপচাপ, আর কিছু করবে না। ঝামেলাটা এই উপজাতিদের দুটি মেয়ে একই ছেলের প্রেমে পড়েছে। দুজনে পরস্পরের সঙ্গে লড়বে। সেই লড়াইয়ে একজন অপরজনকে খুন করবে। যে জয়ী হবে, অর্থাৎ খুন করতে হবে, সেই ছেলেটিকে মানে তার প্রেমিককে পাবে। মেয়ে দুটোকে আলাদা করে রাখা হয়েছে। ওরা পরস্পরের রক্ত পান করতে চায়। এইভাবেই প্রেমের ফয়সালা হবে। একজনের মরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। শান্ত থেকে সব দেখবে। বাধা দিলে আমাদের জীবনহানি হতে পারে। করিম জানায়। লড়াই আসন্ন। তার মধ্যে করিমের ঘরে বোমা ফাটার প্রসঙ্গটা উঠল। করিম বলল ওটা ওই মুখহীন মূর্খদের কাজ, তবে উড়িয়ে দেবার ব্যাপার নয়। আমায় খুন করার চেষ্টাই হয়েছিল, আমি ব্যবস্থা নেব। আধ গ্লাস রাকি পানের পর এলো অভিনবভাবে তৈরি করা রুটি। এক বুড়ি গরম গরম বানাচ্ছে। তারপর মাংসের স্টু, বেশ পাতলা, ভেতরে মাংসের টুকরো ডুবে আছে। খাওয়া শেষে হাত ধোয়ার জলের পাত্রে গোলাপ পাপড়ি ছড়ানো। আঙুল ডুবিয়ে হাত ধুলো ওরা। এবার একটা ছোট ভাষণ দিল বন্ড, অনুবাদ করে দিল করিম। বক্তৃতার শেষে মৃদু প্রশংসা ধ্বনি। জিপসি সর্দার বন্ডকে বুকে জড়িয়ে ধরে বলল
আমি সব বিদেশিকেই ঘৃণা করি, তুমি একমাত্র ব্যতিক্রম, আমি তোমার বন্ধু। লোক গেছে মেয়ে দুটোকে আনতে, সুতরাং আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করেছে। ঘোড়ার ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। ওরা জিপসি সর্দারেরা দুভাগে আসন গ্রহণ করল। দড়াম, একটা দরজা খুলে গেল। দরজা না খাঁচা বলা মুশকিল। দুপাশ থেকে ছুটে এলো দুটি মেয়ে, উপজাতি কন্যা, আদিম বন্য। ওরা নাচের রিংয়ের মধ্যে এসে ঢুকল। দুজনেই হিংস্র, রাগে ফুঁসছে, মনে হচ্ছে পরস্পরকে ছিঁড়ে খাবে। 18। জিপসি সর্দার ভাবরা সবাইকে শান্ত হতে বলল। তারপর ঘটনার পটভূমি সংক্ষেপে জানালো। সে বলল, এরা লড়াই করবে, কিন্তু পরস্পরের মধ্যে ঘৃণার ভাব রাখবে না। নিজেদের মধ্যে উপজাতিরা কেউ কাউকে ঘৃণা করবে না, শুধু বিদেশিরা ঘৃণ্য। এই লড়াই মরণ বাঁচনের লড়াই, যে কোনো একজনকে মরতে হবে। এটাই প্রথাগত মীমাংসার পথ। করিম বলল, বনজন্তুর লড়াই দেখেছ কি? দেখবে মানুষ, এক্ষেত্রে দুই নারী, সেরকমই লড়বে। মেয়ে দুটির রাগন্ত মুখ রিঙে দাঁড়িয়ে ছটফট করছে, শুধু আদেশের অপেক্ষা। বন্ড দেখল মেয়ে দুটি সুন্দরী, পরনে রংবাহারি পোশাক। একজনের হাড় বেশ মোটা, বোধহয় তারই গায়ে শক্তি বেশি। চোখ দুটিতে অবশ্য বুদ্ধির চিহ্ন নেই, তবু তাকে সিংহীর সঙ্গে তুলনা করা যায়। বড় বড় স্তন। এ যদি সিংহী হয় তবে আরেকটা চিতা বাঘিনী, চটপটে শিকারী বাজ পাখির মতো। তীক্ষ্ণ নখ, স্তন দুটো খুব বড় নয়। ভাবরা লড়াই শুরুর অর্ডার দিল। সঙ্গে সঙ্গে তীব্র ঝটাপটি। বড় চেহারার মেয়েটার নাম জোরা, দ্বিতীয়টার নাম ভিদা। জোরা ছুটে এসে ভিদার পেটে প্রচণ্ড এক লাথি কষালো। পরমুহূর্তেই একটি ঘুষি ছাড়ল তার মাথার ডান দিকে। ভিদা পাথরের উপর চিত হয়ে পড়ে গেল। ভিড়ের মধ্যে একজন ভিদার সমর্থক আর্তনাদ করল, হায় হায়। ভিদা অজ্ঞান হওয়ার ভান করেছে। এবার জোরা কাছে এসে ভিদার পাঁজরে লাথি মারার চেষ্টা করল, কিন্তু তৈরি ছিল ভিদা। সে পাটা আঁকড়ে ধরে মোচড় মারল। মোচড়ের পর মোচড়। জোরার পাটা ভেঙে যাবার উপক্রম। জোরে টান মারল ভিদা। দড়াম করে মাটিতে পড়ে গেল জোরা। তার ভারী শরীরের পতনে মাটি কেঁপে উঠল। তার উপর ঝাঁপিয়ে পড়ল ভিদা। দুহাতে তার চুল ছিঁড়তে লাগল। জোরা শেষ পর্যন্ত হাতের প্যাঁচ আর হাঁটু দিয়ে ভিদার হাত থেকে বাঁচালো নিজেকে। বিধ্বস্ত ভিদার ছিন্ন ভিন্ন পোশাকের ভিতরে জলজল করছে তার মোহময়ী শরীরটা। জোরা আক্রমণ করল আবার। জামাটা আরও ছিঁড়ে গেল। সবল হাত দিয়ে ভিদাকে সে প্রচণ্ড জোরে চেপে ধরল। নিজেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করতে লাগল সে। আচমকা আর্তনাদ। জোরার বুকটা ভিদা ক্ষণিকের সুযোগে কামড়ে দিয়েছে, আর এই সুযোগে ভিদা পাগলের মতো খামচাতে লাগল। যুদ্ধরত মেয়ে দুটি তখন বক্সারদের মতো পিছু হটে লম্বা শ্বাস ফেলছে। তাদের ছিন্ন ভিন্ন জামার মধ্য দিয়ে শরীর বেরিয়ে পড়েছে। জোরার স্তন থেকে রক্ত ছুটছে। একসময় তারা দর্শকদের দিকে ছুড়ে দিল তাদের পোশাকের ছেঁড়া টুকরোগুলো। মেয়ে দুটির প্রায় নগ্ন দেহ দেখে বন্ডের পাশে বসা করিম অবশ্যই চরম উত্তেজিত। বন্ড চোখ ঢাকল এক হাত দিয়ে। বন্ড বুঝতে পারল উপস্থিত সকলের এখন কি অবস্থা। শেষ পর্যন্ত জোরাকে মাটিতে ফেলে ভিদা যখন তার বুকের কাছে এগিয়ে এলো, ঠিক তখনই একটা বোমার শব্দে লোকজন ছিটকে গেল চারদিকে। নাচের জায়গাটার পেছনে অন্ধকারের মধ্যে দেখা গেল আগুন। বন্ডের কানের পাশ দিয়ে কি যেন সাঁ করে বেরিয়ে গেল। জিপসিতে সর্দার এগিয়ে চলল হাতে ছুরি নিয়ে, পিস্তল হাতে পিছনে করিম। যাবার সময় মেয়ে দুটিকে কিছু বলতেই তারা ফলবাগানের মধ্যে ছুটে চলে গেল। অন্য মেয়ে আর বাচ্চারা আগেই পালিয়ে গেছে। বোমায় বাগানের পাঁচিলের যেখানটা ভেঙে গেছে সেই দিকে বেরেটা পিস্তল হাতে নিয়ে কি হয়েছে দেখবার জন্য করিমদের পিছু নিল বন্ড। ওখানটায় গিয়ে দেখল অনেকে মারামারি করছে। আর একটু এগোতেই জিপসিদের ভিড়ের মধ্যে আলু মার্কা চেহারার বুলগেরিয়ানদের ঠিক চিনতে পারল। সেই মারামারির মধ্যে পেটে হাত দিয়ে এক জিপসি যুবক বন্ডের দিকে এগিয়ে আসতে লাগল। ছুরি নিয়ে তাকে দুজন তাড়া করেছে। বন্ড গুলি চালালো। লোক দুটো মাটির উপর লুটিয়ে পড়ল। আর 6টা বুলেট আছে। একটা ছুরি বন্ডের মাথার পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। বন্ড সতর্ক হল।
এগোতে গিয়ে বন্ড দাঁড়িয়ে পড়ল। করিমকে দুজন লোক তাড়া করেছে। একজনের হাতে ছুরি। তাহলে ছুরিটা করিমকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল, যেটা এইমাত্র বন্ডের মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল। আবার ফায়ার। একজন শেষ, অন্যজন পালিয়ে গেল বাগানের মধ্যে। করিম বন্ডের পাশে বসে কাঁপা হাতে গুলি ছুড়বার চেষ্টা করছে। বন্ডের দিকে তাকিয়ে করিম বলে, পিস্তলটা কাজ করছে না। ওই লোকগুলো সব শয়তান বুলগেরিয়ান। ওরা যে কি চায় তা। আচমকা এক প্রচণ্ড ঘুষি বন্ডকে মাটিতে ফেলে দিল, তার উপর বুটের আঘাত। তিনটে লোক। ওরা এবার বন্ডকে ছেড়ে করিমকে মারতে উদ্যত। আঘাতটা সামলে নিয়ে বন্ড পিস্তলের পিছন দিকটা দিয়ে টেকো বুলগেরিয়ানটার মাথায় বসিয়ে দিল। জিপসি সর্দারের বাঁকা ছুরি দ্বিতীয়টাকে বিদ্ধ করল। 3 নম্বরটা দৌড়ে পালিয়ে গেল পাঁচিলের ভাঙা জায়গাটায়। সেখানে দাঁড়িয়ে সে চিৎকার করতে থাকল। বাকি আক্রমণকারীরা ওই পথেই পালিয়ে গেল। করিম চেঁচিয়ে উঠল, বন্ড, ওই লোকটাই ত্রিলেপসু, মারো ওকে। কিন্তু লোকটা ততক্ষণে আয়ত্তের বাইরে। বন্ড তার পিস্তল নামালো। ল্যাম্বরেটারের শব্দ শোনা গেল, তার মানে ওরা পালাচ্ছে। এখন আহত মানুষগুলোর করুণ আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। করিম আর ভাবরা আহত লোকগুলোকে পা দিয়ে উল্টে দেখছে। অন্যান্য জিপসিদের সঙ্গে বয়স্কা মেয়েরা বেরিয়ে এসে আহতদের সেবায় লেগে গেল। বন্ড ভাবে 12 জন মারা পড়েছে, কিন্তু এরা কাকে খুন করতে এসেছিল? তাকে মেরেছিল ঠিকই, কিন্তু খুনেরা এগিয়ে গেছে করিমের দিকে। কেন? এই নিয়ে 2 বার করিমকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোমানোভার ঘটনার সাথে এই ঘটনার কি কোনো যোগ আছে? উত্তেজনায় বন্ডের সর্বাঙ্গ অস্থির লাগছিল। যে লোকটা করিমকে ছুরি ছুঁড়ে মেরেছিল সে উঠে দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে মাটিতেই পড়ে গেল, একদম নিশ্চল হয়ে গেল। বন্ড করিমের কাছে এগিয়ে গেল। বন্ডকে দেখে করিম বলে, এসো জেমস, তুমি আমার অনেকবার প্রাণ বাঁচিয়েছ, তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম। রেগে গিয়ে বন্ড বলে, চুপ করো ডার্কো করিম, আগে থেকে সাবধান হও না কেন? যে পিস্তল কাজ করে না সেসব যন্ত্র সঙ্গে রাখো কেন? সত্যি করে বলো তো, ব্যাপারটা কি? দেখো, আমার ভীষণ অস্বস্তি লাগছে। আগে বরং ওই রাকের বোতলটা খাওয়া যাক। টেবিলের কাছে যেতেই ফলবাগানের ভিতর থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। বন্ড যেন বিরক্ত হলো। সে তার পিস্তলে হাত রাখল। বেশ গম্ভীরভাবে করিম বলে, আমার লোকেরা জানবার চেষ্টা করছে, ওদের উদ্দেশ্যটা কি? এত রাতে আমার এখানে আসাটা ওই বুলগেরিয়ানরা মেনে নেবে না। ওদের 5 জন মারা পড়েছে, ওরা কিছু একটা খুঁজছে। বন্ড বলে, করিম, তুমি এক মহিলার প্রাণ বাঁচিয়েছ, আর এই জিপসিরা নিশ্চয়ই জানতো আমার আশাটাও একটা বিপদ হতে পারে। ওরা মদ খেতে লাগলো। জিপসি সর্দার তার বাঁকানো ছুরি নিয়ে ওদের পাশে এসে বসল। এক পেগ রাখি নিল বন্ডের হাত থেকে। তারপর সর্দার বলে, বন্ড খুব ভালো পিস্তল চালাতে পারে, আমাদের অনেককে বাঁচিয়েছে। ওই 2টো মেয়েকে দিতে চায় সর্দার বন্ডকে। করিমের মাধ্যমে বন্ড বলে, তার প্রয়োজন নেই, মেয়ে দুটো খুব ভালো, বরং ওদের লড়াইটা ড্র ঘোষণা করলে সে খুশি হবে। তবে তাদের জাতির ভবিষ্যতের জন্য এ 2টি মেয়েকে সেই নিক। বন্ড বুঝল সর্দার অসন্তুষ্ট। সর্দারের কথা করিম বুঝিয়ে দেয় বন্ডকে। এটা বেশ কঠিন ব্যাপার সর্দারের কাছে, তবে বন্ড যখন বলেছেন তখন সে চেষ্টা করবে। পান চলাকালীন সর্দার ও করিমের কথার মধ্যে ত্রিলেনসুর নাম শোনা গেল। এবার করিম বলে, বন্ড, ওই বুলগেরিয়ানদের কথা বলা হয়েছে, তারা ভাবরা আর তার দলের লোকদের খুন করবার জন্য। ওরা জানতো যে এই জিপসি তার দল নিয়ে আমার হয়ে কাজ করছে। আরেকটা ব্যাপার, তোমার সব বিবরণ দিয়ে ওদের বলা হয়েছে, তোমায় যেন ওরা খুন না করে। মনে হয় কূটনৈতিক ঝামেলার মধ্যে ওরা জড়াতে চায়নি। আর ওরা ঘোর পথে এসেছিল, কেননা গাড়ির শব্দ চট করে পাওয়া যায় না, আর কাছাকাছির মধ্যে কোনো পুলিশ চৌকি নেই। বিষণ্ণ হেসে করিম বলে, ভোর হতে আর ঘন্টা 4 বাকি। কিছুক্ষণের মধ্যে রোলস এসে লাশগুলিকে নিয়ে বসফোরাসে ভাসিয়ে দেবে। পাঁচিলটাও সারাতে হবে। হ্যাঁ, সর্দার তোমার মঙ্গল কামনা করে তোমাকে আবার আসতে বলেছে। জোরা আর ভিদাকে তোমাকেই দিতে চায় সে। তাদের স্তনকে তোমার হাতের চাপে শিথিল দেখতে চায় সর্দার। এখন এসো, সর্দারের সাথে হ্যান্ডশেক করে বিদায় নেব। সর্দার চায় না কোনো বিদেশি তাদের মেয়েদের কান্না দেখুক। ওরা বাইরে বেরিয়ে এলো। রোলস রয়েস গাড়িতে সোফারের পাশে বসা এক যুবককে দেখিয়ে করিম বলে, এটা আমার 10ম পুত্র, নাম বরিস। ওকে আমার প্রয়োজন। বরিস মুখ বাড়িয়ে বলে, গুড ইভিনিং স্যার,
বন্ড শুধু হাসে ওর কথা শুনে। গাড়ি পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলে করিম ইংরেজিতে সোফারকে বলে, হিসপোড্রোম স্কোয়ারের পাশে সরু রাস্তাটা ধরে চলো, যেখানে বলবো সেখানে থামবে। জিনিসপত্র সব ঠিকঠাক এনেছ তো? আগে হ্যাঁ। সিটে হেলান দিয়ে সিগারেট ধরিয়ে করিম বলে, জিপসি সর্দার বলছিল আমাদের দুজনের মাথার উপরেই নাকি মৃত্যুর কালো মেঘ উড়ে বেড়াচ্ছে। তুমি চাঁদের সম্পত্তির কাছ থেকে, আর আমি যেন তুষার দেশের সন্তানের কাছ থেকে সাবধান থাকি। বুঝলে বন্ড, এই জিপসিদের কথাবার্তাও কেমন যেন রহস্যময়। আবার সর্দার বলেছে ক্রিলেন্সও ওই দুটোর একটাও নয়। কেন? বন্ড বলে, দেখো, যতক্ষণ না লোকটাকে আমি শেষ করতে পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। কিন্তু কী কারণে আমার পিছনে লাগা হয়েছে সেটাও ধরতে পারছি না। তাই এখন আমরা চলেছি সামারাতে। 19। গাড়ি ছুটছে কলাম অফ কনস্টালিন, তারপর ডান দিকের রাস্তা। করিমের নির্দেশে একটা লাইম গাছের ছায়ায় গাড়ি থামল। জায়গাটা অন্ধকার। ওরা নামল। ড্রাইভারকে জানালো পুলিশ এলে কি বলতে হবে। বলতে হবে আমি করিমের পার্টনার। বন্ডের সঙ্গে করিমের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। করিম বলল, আমরা ঠান্ডা মাথায় খুন করব। এদেশে আমরা ঘুমন্ত কুকুরকে জাগাই না, কিন্তু কামড়ালে গুলি করতেই হয়। ডুয়েল লড়ার প্রশ্ন নেই। কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে। বন্ড বলল, আমার পিস্তলে আর একটি মাত্র গুলি আছে। চলো, হাঁটা পথ অনেকটা। ইস্তানবুলের রাত প্রায় বিভীষিকাময়। কয়েকশো বছর রক্ত ঝরে ঝরে জায়গাটা কুখ্যাত হয়ে গেছে। মনে হয় মানুষ নয়, এখানকার রাতের বাসিন্দারা সব প্রেতাত্মা। সরু দুর্গন্ধ ভরা সব গলি। 10 মিনিট ধরে তারা হেঁটে চলেছে। করিম বলল, ওই যে রেল লাইন, তার পাশেই কুখ্যাত থ্রিলার শো থাকে। সামনে একটা দরজা ছাড়াও চোরা দরজা আছে। আমি সময় বুঝে গুলি চালাবো, বুঝেছ? একটা বিজ্ঞাপনের হোর্ডিং, তার 100 গজ দূরে জায়গাটা ছায়াময়। করিম বলল, এখানে অপেক্ষা করতে হবে। চামড়ার কেস থেকে একটা যন্ত্র বের করল করিম। স্নাইপার স্কোপ। এর লেন্স দিয়ে অন্ধকারেও দেখা যায়। টিউবের আলোতে উদ্ভাসিত হলো একটা সিনেমার বিজ্ঞাপন, নায়াগ্রা। মেরিলিন মনরো আর জোসেফ কটনের ছবি। করিমের হাতের ছড়িটা আসলে একটা সাইলেন্সার ফিট করা রাইফেল। করিম বলল, তোমার সাহায্য চাই। তোমার কাঁধের উপর পিস্তলটা রাখবো। রাজি? রাজি। সামনে পুলিশ। সে পথ ছেড়ে দিল। একটা ট্রেন চলে গেল। এবার হোর্ডিংয়ে বিরাট মুখটা যেন একটা গর্ত। তার মধ্যে থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো, লাফ দিয়ে মাটিতে পড়ল। কে লোকটা? লোকটা উল্টো দিকে দৌড়বে। বন্ড অনুভব করল তার কাঁধের উপর মৃদু শব্দ। সাইলেন্সার। লোকটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। কিছুক্ষণ শূন্যে হাত পা ছুঁড়ে স্থির হয়ে গেল। এইরকম দৃশ্য অজস্র দেখেছে বন্ড। সে চুপ করে রইল। একেই বলে ঠান্ডা মাথায় গুলি করা। করিমের মাথা ঠান্ডা, গুলিও সেই চালিয়েছে। কিন্তু বন্ড নিজে কাউকে ঠান্ডা মাথায় গুলি করেনি কখনো। খুন করা আর খুন দেখায় ঘৃণা ধরে গেছে তার। তবু ওরা ফিরে গেল। করিম দার্শনিকের মতো বলল, ফ্রেন্ড, জীবন ভর্তি মৃত্যু। মানুষ এখন একটা যন্ত্র, খুন করার যন্ত্র। রশিরা নিষ্ঠুর। সেই নিষ্ঠুরতা থেকে বাঁচতে হলে আমাদের খুন করতে হবে। সেই রকমই একটা কাণ্ড ঘটাতে হলো এখন। আরও কত বাকি কে জানে। বন্ড বলল, তুমি পাওয়ার পলিটিক্সে অভিজ্ঞ। যাকে মারলে সে একটা চুনোপুটি। এদের মেরে আসল সমস্যা শেষ হবে না। রুশরা মেসোকিস্ট। তারা প্রেমিক প্রেমিকাদের দিয়ে নিজেদের দেহেও নির্যাতন চালায়। স্টালিনের মার খেয়েছে তারা। ক্রুশচেভ কতটা কি পারবে জানে না। আর ইংল্যান্ডের রাজনীতি হচ্ছে এখন সবাইকে খুশি রেখে তোয়াজ করে চলা। তুমি কি আমার কাছে অসন্তুষ্ট? সেটা অন্য কথা। তুমি সুদক্ষ, তাতে কোনো সন্দেহ নেই। তবে বুঝতে পারছি না আমার কাজ কতদূর এগুলো। তোমার পিছু পিছু চলছি শুধু। এম নিশ্চয়ই অধৈর্য হয়ে উঠেছেন। করিম বলল, আজ রাতে ঘুমাও, কাল কথা হবে। হোটেলের ঘরে ঢুকে ক্লান্ত বন্ড পোশাক ছাড়ল। ঘর অন্ধকার। আলো জ্বালার দরকার বোধ করল না। ঘড়িতে 2টো বাজে। হঠাৎ চাপা হাসি। সুরেলা মেয়েলি কণ্ঠ বিছানার উপর থেকে। আহা, মিস্টার বন্ড, তুমি খুব পরিশ্রান্ত।
বিশ্রাম চাই, এসো বিছানায় চলে এসো। 20। খুবই অস্বাভাবিক চমক, সন্দেহ নেই, তবু বিছানার দিকে তাকালো না বন্ড। জানলার বাইরে চাঁদের আলো, আর এই প্রায় অন্ধকার ঘরে শুধু বেডসাইড ল্যাম্পের মৃদু আলো। এবার তাকাতেই হলো। সাদা চাদরের নিচে একটি মেয়ে। অন্ধকারে যতটুকু দেখা যায় তাতেই সুস্পষ্ট সে দীর্ঘদেহী, বাদামি চুল বালিশে ছড়িয়ে পড়েছে। মুখও চাদরে ঢাকা, তবে চাদর ধরা হাতের সুন্দর চম্পাকলি আঙুলগুলো দেখা যাচ্ছে। চাদরের তলায় 2 স্তন, উদ্যত একজোড়া পাহাড় চূড়াকে মনে করিয়া দেয় তুষার ধবল। বিছানায় বসে প্রথমে চুলগুলোই মৃদু টানল বন্ড। মৃদু প্রতিবাদ। চাদরের একটা কোণা তুলতেই দেখা গেল সমুদ্রের মতো একজোড়া নীল চোখ তাকে দেখছে। তুমি তো অসভ্য, মেয়েটি বলল। আর তুমি এখানে কেন, কি করে এলে? আমিও এখানেই থাকি, দোতলায়, নেমে এলাম। আসছি। না না, বিছানায় এসো না। এটা আমার বিছানা, তাছাড়া তুমিই তো বলছিলে আসতে। সেটা এমনি বলেছি, আলাপ করতে হলে কথা বলতেই হয়। আলাপ? বেশ, আমার নাম জেমস বন্ড। আমার নাম তাতিয়ানা রোমানোভা, বন্ধুরা তানিয়া বলে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। মেয়েটি বলল, তোমাকে তোমার ফটোর মতোই দেখতে। বন্ড জিজ্ঞেস করল, কি আছে তোমার পরনে? মেয়েটির গলায় একটা মখমলের রিবন। বলল, শুধু এইটে। বাকি পোশাক বিছানার তলায়। যদি ঘর থেকে এখন বেরিয়ে যেতে হয়, সম্ভব কি? এটা কি ভদ্র প্রস্তাব? বন্ড স্লিপিং স্যুট পরল। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের একজন, কিন্তু আমার হা মুখটা বড়। সবাই বলে আমি নাকি গ্রেটা গার্বোর মতো। তার চেয়েও বেশি উজ্জ্বল, হা মুখ মানানসই। এত কথা কেউ কখনো বলেনি, শুনতে ভালো লাগছে। সত্যি কথা, বন্ডকে দেখার পর তাতিয়ানারও আশঙ্কা দূর হয়েছে। সত্যি সুপুরুষ, কোনো হ্যাংলামি ইতরতা নেই। লন্ডনে পৌঁছে যদি কখনো শোনে তার মন জয় করার জন্য তাকে পাঠানো হয়েছে, তখন কি ভাববে লোকটা? তুমিও খুব সুন্দর, আমেরিকান ফিল্ম স্টারদের মতো। হো, এ কথাটা অপমানের। আমেরিকান ফিল্ম স্টার না, না, আমার এক প্রিয় হিরোর মতো। বুঝেছি। শোনো, তুমি কি ইংল্যান্ডে যেতে চাও? নিশ্চয়ই। ভয় নেই তো? একটু ভয় আছে, তাতে কি, তুমি তো পাশে থাকবে। ঠিক আছে, কিন্তু মেশিনটা কই? এইবার তাতিয়ানা যেন একটা সপাট চড় খেল। তাই বলো, তুমি শুধু মেশিনটা চাও? আমি না, আমার লন্ডন অফিসের লোকেরা চায়। তুমি মিথ্যে বলছো। তাতিয়ানার চোখে জল, সে চাদর দিয়ে মুখ ঢাকে। বন্ড বলে, ঠিক আছে, মেশিন গোল্লায় যাক, কিন্তু তাদের কি বোঝাবো? তারা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে, মেশিন সমেত। মেশিন নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই। গায়ের উপর থেকে চাদর কিছুটা সরালো তাতিয়ানা, চোখ মুছল। শোনো, মেশিন নিয়ে ভেবো না, সেটা আমি আনবো, কিন্তু আজ রাতেই আমাদের পালাতে হবে। সেখানেও কথাগুলো মনে পড়ে গেল সুন্দরী রাশিয়ান স্পাই গার্লের। বন্ড ভাবল, রুশিরা কেমন ফাঁদ পাততে পারে, প্লেনে বোমা রাখবে নাকি? বন্ড বলে, কোনো চিন্তা নেই, আমরা কাল ভোরের প্লেন ধরব। যা শেখানো হয়েছে এখন তাই বলতে হয় তাতিয়ানাকে। না না, বোকামি করো না, আমরা ট্রেন ধরব, ওরিয়েন্ট এক্সপ্রেস, আজই রাত 9টায়। আমি সব কথা ভেবে রেখেছি, তোমার কোনো চিন্তা নেই। আমরা একটা কূপে থাকব, খুব সুন্দর কাটবে আমাদের জার্নিটা, 3 রাত। কিন্তু ট্রেনে লন্ডন যেতে লাগবে 4 দিন 5 রাত। এতটা সময় পাবে রুশিরা, আমাদের ধরে ফেলবে। না না, ট্রেনেই যাব, তুমি বুদ্ধিমান, ওরা আমাদের ধরতে পারবে না। কর্তৃপক্ষের উপদেশ মনে পড়ে যায় তাতিয়ানার। বন্ডকে লোভ দেখাবে, 4 দিন ধরে প্রেম করা যাবে, চুটিয়ে আরাম করব আমরা। মনে রেখো, প্লেনে গেলে সোজা ব্রিটিশ জেল, আর ট্রেনে অনেক সময় আছে। বন্ডের উপর কড়া নজর রাখবে, কেউ ট্রেন ছেড়ে পালাবে না। হায় ঈশ্বর! তাতিয়ানা যুক্তি খুঁজে পাচ্ছে না বন্ডের কথার উত্তর দিতে। বন্ড বলে, কিন্তু তোমার প্ল্যানটা পাগলের মতো লাগছে, পাসপোর্ট সমস্যা হবে,
বুলগেরিয়ার মধ্যে দিয়ে লোকে ভাববে তোমায় কিডন্যাপ করছি। আমি চাই লোকে তাই ভাবুক। হাসির কথা নয়, আমি নয়, অন্য একজন তোমার সঙ্গে থাকবে। মনে রেখো, তোমার নাম এখন ক্যারোলিন সমারসেট। তুমি ট্রেনে গেলে পৌঁছবে কি করে? ক্যারোলিন সমারসেট? তাহলে তুমি নিশ্চয়ই মিস্টার সমারসেট? বাহ, ভারী মজার। আমার জন্য ভেবো না, সিরকসি স্টেশন কোথায় আমি জানি। যদি তোমায় ওরা ধরে ফেলে? পারবে না, বরং তোমার সম্বন্ধেই আমার ভয় ছিল, এখন নেই। বন্ড ভাবছে মেয়েটা কি ঠগ, প্ল্যানটা ভেস্তে দেবে, নাকি সত্যি আন্তরিক। তাতিয়ানাকে বুকের উপর টেনে নিল বন্ড, তারপর চুমুর পর চুমু, অন্তহীন অশেষ চুম্বন, শেষ হয় না। একটা হাত রাখল তাতিয়ানার বাম স্তনের উপর। স্তনের বোটা উত্তেজনায় কঠিন হয়ে উঠেছে। এবার পেটের উপর দিয়ে হাত নামল নিচের দিকে। তাতিয়ানার দু পা কাঁপছে। চাদরটা ওর গা থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল বন্ড। সত্যি, তাতিয়ানার শরীরে গলার রিবনটা ছাড়া কিছু নেই। পায়ে কালো মোজা ছিল অবশ্য। তাতিয়ানা বন্ডের সারা শরীর হাতড়াতে লাগল। আয়নাটা, সেই সোনালি ফ্রেমের আয়নাটার পেছনে স্মার্টশের দুজন ফটোগ্রাফার ঘাপটি মেরে বসেছিল। এই ঘরটা হানিমুন দম্পতির জন্য। ভালো কথা, বন্ড তাতিয়ানার মধুচন্দ্রিমার দৃশ্য তাদের ক্যামেরায় ভালোভাবেই ধরা পড়ল। ওরা কেউ এক বিন্দু টের পেল না সেটা। রানিং মুভি ক্যামেরা, অল্প শব্দ হচ্ছে বটে, কিন্তু সেটা ওদের কানে যাবার কথা নয় এখন। ওদের উদ্দাম দৃশ্যে ক্যামেরাম্যানও উত্তেজিত, ঘরমাক্ত। ওরা ওদের কাজ করছে, কেউ বিছানায়, কেউ আয়নার পেছনে ক্যামেরা নিয়ে, যার যা কাজ। 21। ওরিয়েন্ট এক্সপ্রেস ইউরোপ যায় সপ্তাহে 3 বার। ইস্তানবুল থেকে প্যারিস 1400 মাইল। অন্য ট্রেনগুলো বাজে কুৎসিত। ওরিয়েন্ট এক্সপ্রেস সবচেয়ে ভালো ট্রেন। গন্তব্যস্থলগুলো উজ্জ্বল হরফে লেখা: ইস্তানবুল, থেসালোনিকি, বেলগ্রেড, ভ্যানিস, মিলান, লুসান, প্যারিস। বন্ডের হাতঘড়িতে এখন 8:51। আরও 4 মিনিট কাটে, 8:55। কিছু ট্রেন চলে গেল। প্যাসেঞ্জাররা অনেকেই চাষা শ্রেণীর লোক, খুব হৈ হৈ করছিল। স্টেশন মাস্টারের গায়ে বাদামি ইউনিফর্ম। কয়েকজন ধনী তুর্কিও আছে। তারা ট্রেনে ওঠার আগে তাদের প্রেমিকা বা রক্ষিতাদের চুমু খেল। ফাঁকা হয়ে গেল প্ল্যাটফর্ম। 9টা বাজে। বন্ডের মাথার উপরে জানলাটা সশব্দে নেমে এলো। একজনকে দেখা গেল। কালো ওড়নাটা পাতলা হওয়ায় নীল চোখ দুটো স্পষ্টই দেখা যাচ্ছে। ট্রেন সবে চলতে শুরু করেছে, ধীর গতি। ওহ, কি করছো, কি শিগগির ওঠো। বন্ড এবার কূপে ঢুকল। একজন রেল কর্মচারী বলল, ম্যাডাম আসতে লেট করে ফেলেছেন। উনি করিডোর দিয়ে কামরায় চলে গেছেন। কম্পার্টমেন্টের কেবিলগুলোর নম্বর পরপর লেখা, 7, 8, 9 ইত্যাদি। মেয়েটা বসে আছে কোণার দিকে। এই কূপটাই 7 এবং 8 নম্বরের। ফারের কোটের বোতাম খোলা, ভিতরে চীনা সিল্কের জামা, কুমিরের চামড়ার জুতো আর বেল্ট। জেমস, আমার উপর তোমার কোনো ভরসা নেই, তাই না? তানিয়া, আমার ইচ্ছে করছে তোমার পাছায় একটা চড় মারি। আরেকটু হলে আমার হার্ট ফেল হতো। কি হয়েছিল তোমার? কিছু হয়নি, আসবো বলেছিলাম, এসে গেছি, ব্যাস। ওহ, থ্যাংক গড। মেশিনটা এসেছে। তানিয়া বলল, যে যৌতুকটায় তোমার আগ্রহ বেশি সেটা আনতেই। বন্ড খুশি, কিন্তু তার চিন্তা, এই মুহূর্তে মেয়েটা কি ভাবছে। তাতিয়ানা আসলে ভাবছে এবার কি কি কাজ তার করণীয়। মনে পড়ে ডিরেক্টর বলেছিল, কর্পোরাল, এই তোমার ইংল্যান্ডের পাসপোর্ট, আর এই ব্যাগে রয়েছে স্পেক্টর মেশিন, দেখে নাও। এটা নিজের কাছেই রাখবে, ইংরেজটার হাতে দেবে না, কারণ এটা পাওয়াই ওর উদ্দেশ্য। বন্ড তাতিয়ানার কাছে ঘেঁষে বসল। মনে পড়ল কাল রাতের কথা, বিবর্ষণা সুন্দরীর কথা। এই সেই দেশের মেয়ে, যে দেশ ইংল্যান্ডের শত্রু, সে নাকি বন্ডের প্রেমিকা। তাতিয়ানাকে কাছে টানল বন্ড। ফার কোটের মধ্যে দিয়ে হাত চালিয়ে তার স্তনে হাত রাখল। তারপর চুম্বন, জোড়ালো, নির্মম। কে দরজা ঠকঠক করছে। রুমাল দিয়ে নিজের ঠোঁট থেকে লিপস্টিকের দাগ মুছল বন্ড। খুব সম্ভব করিম, ওর সঙ্গে কিছু কথা আছে, আমি এক্ষুনি আসছি।
বেরিয়ে যাবার আগে বিষণ্ণ হাসি হেসে বলল, গোটা রাতটা রয়েছে আমাদের জন্য, তবে তার চেয়েও বেশি ভাবতে হবে তোমার নিরাপত্তার কথা। কামরার বাইরে একটা রেলিংয়ে ভর দিয়ে করিম দূরে সি অফ মারমারা দেখছিল। ট্রেনটা এখন সাপের মতো এঁকে বেঁকে চলছে। বন্ড কাছে আসতেই বলল, খারাপ খবর, শত্রুপক্ষের 3 জন এই ট্রেনে উঠেছে। চমকে উঠল বন্ড। সে কি? মেয়েটি ডাবল এজেন্ট নয় তো? বন্ড আবার মানসিক দ্বন্দ্বের শিকার। তাতিয়ানা একটা টোপ। না না, তা মনে হয় না। এতটা শুধু অভিনয়? অসম্ভব। আচ্ছা, সাইফার মেশিনটা ওই ব্যাগের মধ্যে আছে তো? বন্ড কিন্তু এখনও সেটা সচক্ষে দেখেনি। 1 মিনিট বলেই কূপে ঢোকে বন্ড। কথা শেষ হলো? শোনো তানিয়া, এবার তোমার সঙ্গে কথা আছে। তাতিয়ানা নিরুদ্বেগ। বন্ড বলল, ব্যাগটা খোলো, আমি একটু মেশিনটা দেখব। তুমি নিজেই খুলে দেখো। দেখলো বন্ড। এটাই কি স্পেক্টর মেশিন? হ্যাঁ। এই ট্রেনে এমজিবির 3 জন লোক উঠেছে। আমরা জানি সোমবার তারা তোমাদের সেন্টারে গিয়েছিল, কিন্তু এখানে তারা কি চাইছে তানিয়া? তাতিয়ানার চোখে জল, নিষ্পাপ শিশুর মুখ। বন্ড, তুমি মেশিনটা পেয়ে গেছো, এবার আমাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেবে না তো? বাজে কথা বলো না, কিন্তু লোকগুলো কি চাইছে তুমি কি জানতে এই ট্রেনে ওরা উঠবে? তাতিয়ানা এবার কি কিছু গোপন করার চেষ্টা করছে? না জেমস, আমি জানতাম না ওরা কেউ এই ট্রেনে উঠেছে। শুনেছিলাম ওরা জার্মানি যাবে, প্লেনে যাবার কথা। আর কিছু জানি না। আমরা আগে ইংল্যান্ডে পৌঁছাই, আমায় বিশ্বাস করতে পারো। মনে মনে তাতিয়ানাও চিন্তিত। কর্নেল ক্লেবকিউকে সব সত্যি কথা বলেছিল? ওই লোকগুলো কি ট্রেনে উঠেছে শুধু লক্ষ্য রাখতে ওরা ট্রেন থেকে পালায় কিনা? অবশ্য একবার লন্ডনে পৌঁছে গেলে বন্ড তাকে স্মার্শের নজর থেকে সরিয়ে ফেলতে পারবে। তখন বন্ডকে প্রয়োজনে সব কিছুই বলা যাবে। কিন্তু লোকগুলো সম্বন্ধে এখন বন্ডকে আর কিছু বেশি বলা যাবে না। ওরা টের পেলে বন্ড আর তানিয়া দুজনকেই মেরে ফেলবে। বন্ড বলল, তানিয়া, কিছু মনে করো না। তুমি আমার কাছে অনেক কথা গোপন করছো, কিন্তু আমার পক্ষে সেগুলো জানা জরুরি। লোকগুলো হঠাৎ ট্রেনে আসেনি। যাই হোক, আমাদের সাবধান থাকতে হবে। দরজাটায় তালা ঠিকমতো আটকানো আছে। আজ রাতে ঘুম হওয়া মুশকিল। চাকার উপর হানিমুন কাটবে কেমনভাবে? দরজায় টোকা। কন্ডাক্টর। বন্ড বাইরে গেল। তানিয়ার চোখ বিষণ্ণ কিন্তু সতর্ক। করিম বলল, জেমস, এখন তুমি লিডার। ট্রেনের গুন্ডা, মেশিন, মেয়েটা সবই তোমাকে সামলাতে হবে। মেয়েটা তোমার কাছে নিঃশর্তে সারেন্ডার করতে পারে। মনে হয় তুমি তাই করবে। এম চান সেটা হোক। তিনি তোমার পলিসিতে সায় দিবেন। তবে এই লোকগুলো, এটা আমরা আগে আঁচ করিনি। কিন্তু এখন ওদের ট্রেন থেকে তাড়াতে হবে। ওরা প্ল্যান মাফিকই এসেছে, তবে ওদের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? সেটা আমার উপর ছেড়ে দাও। এই কাজটার দায়িত্ব আমি নিলাম। এখনও ট্রেন আমার এলাকার মধ্যে রয়েছে। টাকা আর ক্ষমতা আছে আমার। কিন্তু ওদের খুন করা ঠিক হবে না। অন্য ব্যবস্থা হবে। তুমি মেয়েটাকে দেখো। ট্রেনে অন্যান্য প্যাসেঞ্জার সম্পর্কে খবর নেওয়া হলো। 6 নম্বরে গোফওয়ালা বেটের লোকটা, সঙ্গে জার্মান পাসপোর্ট। 12 নম্বরে একটা আর্মেনিয়ান, সে নাকি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। একজনের টিকিট করিমের পকেটে। কন্ডাক্টর সেজে সেটা সে জোগাড় করেছে, ফার্স্ট ক্লাসের। কায়দা করে সেটা নিতে হয়েছে, দরজা আটকে রেখে তলা দিয়ে। ওকে ট্রেন থেকে আগেই নামিয়ে দেওয়া যাবে, কারণ ওর টিকিট দেখাতে পারবে না। অন্য দুজন মাথায় একটা না একটা মতলব এসে যাবে। দাঁড়াও না, ওদের এমন প্যাচে ফেলবো নিজেরাই আত্মহত্যা করবে। করিম এবার বন্ডের কাঁধে হাত রাখল। যাও, বান্ধবীর কাছে যাও, কাল সকালে দেখা হবে। চলে গেল করিম। বন্ড বিস্মিতভাবে তাকিয়ে রইল এই বিশাল চেহারার লোকটার দিকে। শুধু চেহারায় বিশাল নয়, করিম সব দিকেই বিশাল। আজকের মতো এখানেই 3য় পর্বের সমাপ্তি করছি। পরবর্তী গল্পটি শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।